তুই অসম্মান করলি। আজ তোকে ছাড়বো না। কোথায় পালাবি? ম্যাডলি এফএম প্রেজেন্টস গল্প বৈঠক। রোজকার ব্যস্ততার শেষে চলো যাই গল্পের দেশে। গল্প বৈঠকের আজকের সফরে থাকছে লেখক শ্রেয়নের সিনে ডাকাত ও বিল পেতনি। তাহলে চলুন সফর শুরু করা যাক। গল্প বৈঠক। বেগুন খোলা গ্রামের মহাজন জনার্দন চৌধুরীর বাড়িতে ডাকাত পড়েছে। এ কিন্তু যে সে ডাকাত নয়, এর নাম সিনে ডাকাত। জমিদার আর মহাজনেরা বলেন এ হলো সাক্ষাৎ শনি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাঁদরেল অফিসাররা বছরের পর বছর চেষ্টা করেও একে ধরতে পারেননি। গত কয়েকদিন প্রবল বৃষ্টি হয়েছে, বন্যার মতো অবস্থা প্রায়। আজ বৃষ্টি একটু কম, এর মধ্যে ডাকাত আসবে মহাজন একেবারেই ভাবতে পারেননি। সবাই ভয়ে কুঁকড়ে আছে, কয়েকজন চাকর পালিয়েও গেছে সুযোগ পেয়ে, কিন্তু বাড়ির চারদিকেই ডাকাত। বাবুরা কোথা দিয়ে পালাবেন? জনার্দনের বড় ছেলে নিশিকান্ত একটা বন্দুক নিয়ে ছাদে উঠেছিলেন। যদি আগ্নেয়াস্ত্র দেখে ডাকাতেরা ভয় পালায়, কিন্তু গুলি চালানোর আগেই তার হাতে একটা লাঠির ঘা এসে পড়ল। বন্দুক পড়ে গেল হাত থেকে, আর নিশিকান্ত চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। অনেকজন ডাকাত ছাদে উঠেও পড়েছিল। দেখা গেল সিনে ডাকাত নিচে দাঁড়িয়ে আছেন। মোষের মতো বলশালী দেহ তাঁর, লম্বা চওড়া এবং কালো, উস্কো খুস্কো চুল, তাগড়াই গোঁফ, দুদিকে কান পর্যন্ত চলে গেছে। ডান হাতে চকচকে বাঁশের লাঠি। রাত্রিবেলা মশালের আলোয় দেখলেই আত্মারাম যেন খাঁচা ছাড়া হয়ে যায়। বাজখাই গলায় সিনে ডাকাত হুঙ্কার দেন, মহাজনকে বের করবার, বেঁধে নিয়ে আয়। মহাজন জনার্দন, তার স্ত্রী মানময়ী এবং ছোট ছেলে দিবাকর শোয়ার ঘরে লুকিয়েছিলেন। ডাকাতেরা বারবার চিৎকার করতে লাগলো, কিন্তু তারা কিছুতেই বেরোবেন না। মানময়ীর হাতে রয়েছে পারিবারিক সোনার বাল গোপাল মূর্তি। দরজা ভেঙে ডাকাতেরা ভেতরে ঢুকল। জনার্দনকে টেনে হিঁচড়ে নিয়ে এলো উঠোনে। মহাজনের স্ত্রী, ছোট ছেলে এবং বাল গোপালের মূর্তিকে ছুঁল না কেউ। সিনে ডাকাতের নির্দেশ আছে, কোনো মহিলার গায়ে হাত দেওয়া যাবে না। ঠাকুর দেবতার মূর্তি লুট করা হবে না। জনার্দনের স্ত্রীকে রামাই ডাকাত চিৎকার করে বলল, এই যে সিন্ধুকের চাবিটা দিন। মানময়ী কোনো কথা না বাড়িয়ে চাবি দিয়ে দিলেন। এতে যদি স্বামীর জীবন বাঁচে। ডাকাতেরা সিন্ধুক থেকে সোনা দানা গয়নাগাটি ঝোলায় পুড়তে লাগলো। উঠোনে জনার্দন চৌধুরীকে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে। সিনে ডাকাত আবার হুঙ্কার দেন, তোর খাতাপত্র কোথায় আছে? জনার্দন কোনো উত্তর দেন না। ডাকাতেরা বাড়ি ময় খোঁজাখুঁজি করে। দুটো মাত্র খাতা পাওয়া গেছে। সিনে ডাকাত বললেন, আমার খাড়াটা দে তো। এক ডাকাত একটা বিকট খড়গ নিয়ে আসে।
সিনে ডাকাত তার হাতের লাঠি একজনের হাতে দিয়ে খাঁড়া তুলে নেন, আবারও বলেন, কাগজপত্র কোথায় আছে বল, নইলে গলা কাটবো। মহাজন ঠিক করেই রেখেছেন চুপ করে থাকবেন, কিচ্ছু বলবেন না। সিনে ডাকাত এক কোপে জনার্দনের গলা কেটে ফেললেন। মাথাটা ছিটকে পড়ে গেল উঠোনের কোণে, রক্ত ফিনকি দিয়ে বেরোয়। একেই এখন বর্ষাকাল, চারিদিকে এমনিতেই কাদা, তার মধ্যে এক গাদা রক্ত পড়ে বীভৎস লাগছে। জনার্দন চৌধুরীর স্ত্রী চিৎকার করে কাঁদতে লাগলেন, আমার সব শেষ হয়ে গেল গো, কাগজগুলো দিয়ে দিলে এমন কি ক্ষতি হতো গো, আমার সব শেষ হয়ে গেল। সিনে ডাকাত জনার্দন চৌধুরীর স্ত্রীর কাছে গিয়ে বলেন, মা, আপনি এবার কাগজপত্র সব দিন। মানময়ী এদিক ওদিকে তাকান, তারপর চুপচাপ উঠে চললেন বাড়ির মন্দিরে। ঠাকুর আসনের তলা থেকে একটা পুঁটলি বের করে এনে তুলে দেন সিনে ডাকাতের হাতে। সিনে ডাকাত পুঁটলি খুলে বের করেন অনেক খাতাপত্তর এবং দলিল দস্তাবেজ। তারপর তিনি জোর গলায় বলেন, চাষিরা এই রক্তচোষার থেকে চড়া সুদে ধান নিতে বাধ্য হয়েছিল জমিদারের অত্যাচারে, আর এই শয়তান তাদের জমি ভিটে মাটি সব কবজা করে নিয়েছে। এগুলো চাষিদের সব ফেরত দিতে হবে। সিনে ডাকাত সেই পুঁটলিটা একজন ডাকাতের হাতে দিয়ে বললেন, মা, এবার আপনার স্বামীর চোখে মুখে জল দিন, অজ্ঞান হয়ে গেছে, জেগে উঠবে। হঠাৎই মহাজনের স্ত্রী দেখেন কোনো রক্ত নেই উঠোনে। জনার্দন চৌধুরীর মাথাও কাটা হয়নি, তিনি এক কোণে পড়ে আছেন সংজ্ঞাহীন অবস্থায়। ভদ্রমহিলা একটা ঘটি নিয়ে গিয়ে চোখে মুখে জল ছেটাতে লাগলেন। আস্তে আস্তে উঠে বসলেন জনার্দন চৌধুরী। দিব্যি ঠিক আছেন, বাঁধনও নেই। বলেন, কি গিন্নি, তুমিও কি মরে গেছো নাকি? তোমারও মাথা কেটে ফেলেছে? অলক্ষণে কথা বলবেন না গো, বলবেন না। আপনি বেঁচে আছেন, মরেননি, আপনার মাথা কেউ কাটেনি। জনার্দন চৌধুরী নিজের গলায় হাত দিয়ে দেখেন সত্যি মাথা আগের জায়গাতেই আছে। ভয়ে ভয়ে তিনি উঠে দাঁড়ান। বাড়িতে কোনো ডাকাত আর নেই। এতক্ষণ কি সবকিছু স্বপ্ন ছিল? মহাজন গিন্নিও উঠে দাঁড়ালেন। তিনিও বুঝতে পারলেন না কি হচ্ছে। ঝি চাকরেরা এতক্ষণ জড়ো সড়ো হয়ে লুকিয়েছিল, তারাও এলো উঠোনে। জনার্দন এবং তার স্ত্রীকে নিয়ে গেল ঘরে। নিশিকান্তকে অজ্ঞান অবস্থায় নিয়ে আসা হলো ছাদ থেকে। চোখে মুখে জল দেওয়ার পরেও জ্ঞান ফিরল না তাঁর। প্রবল জ্বর এসেছে। মানময়ী বলেন, ডাকাত কি সত্যি এসেছিল? আমার কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। তখন এক চাকরানি বলে উঠল, এসছিল গিন্নিমা, হ্যাঁ সত্যি এসছিল। সিনে ডাকাত বিভ্রম বিদ্যা জানে, আমি লোকজনের থেকে শুনেছি। সেটা আবার কি রে? দেখলেন না গিন্নিমা, বাবুর গলা কেটে দু ভাগ করে দিল, ধর মুন্ডু আলাদা হলো, কত রক্ত গড়ালো, কিন্তু বাবু আবার বেঁচে উঠলেন। আসলে ডাকাত মাথা কাটেইনি, ভেলকি দেখাচ্ছিল। ঝমঝমিয়ে বৃষ্টি নামল। ঘরে ঢুকে গেলেন সবাই। পরের দিন সকালে দেখা যায় বাড়ির সদর দরজার পাশে আরবি অক্ষর শিন লেখা আছে সিঁদুর দিয়ে। গ্রামবাসীরা জড়ো হয়ে দেখছে। তারা বলাবলি করতে লাগলো,
সিনে ডাকাত যেখানেই ডাকাতি করতে যায় এই চিহ্ন লিখে রাখে প্রমাণ হিসেবে। তখনও গ্রামেগঞ্জে পুলিশ ব্যবস্থা সেভাবে গড়ে ওঠেনি। হয় জমিদারের কাছে বলতে হবে, নতুবা কোম্পানির ফৌজদারের কাছে নালিশ জানাতে হবে। তারা কেউই সিনে ডাকাতকে ধরতে পারবে না। মহাজনের তাই হাত কামড়ানো ছাড়া কোনো উপায়ই নেই। জনার্দন চৌধুরীর থেকে ঋণ নিয়ে যেসব কৃষক ভিটে মাটি কিংবা জমি খুইয়েছিলেন, এখন তাঁরা নিশ্চিন্ত। ভালো করেই জানেন সিনে ডাকাতের লোকেরা এসে দলিলপত্র ফিরিয়ে দিয়ে যাবেন। তাদের ওপর ফের জুলুম করার সাহস মহাজনেরা আর পাবে না। সিনে ডাকাত থাকেন বজ্র বনে, তাঁর সাগরেদরাও এখানেই বাস করে। গভীর এই জঙ্গলে ইংরেজ কোম্পানির সেনাবাহিনীও ঢুকতে সাহস পায় না। জমিদারের পাইক বরকন্দাজরা তো বজ্রবনের নাম শুনলে ভয়ে থরথর করে কাঁপে। এখানে সবার জন্য একসঙ্গে রান্না হয়, একই খাবার খায় সবাই। সিনে ডাকাতের জন্যেও আলাদা কোনো খাবারের ব্যবস্থা নেই। পোড়ো মাটির একটা কালী মন্দির রয়েছে জঙ্গলে। সমস্ত খাবার দেবীকে আগে উৎসর্গ করা হয়, তারপর প্রসাদ পায় সকল ডাকাত এবং তাদের পরিবার। জঙ্গলে থাকলে সিনে ডাকাত নিজেই কালী পুজো করেন প্রতিদিন। তিনি অনুপস্থিত থাকলে ডাকাতদের অন্য কেউ একজন পুজো করে, অথবা তাদের পরিবারের কোনো সদস্যকে পুজো করার দায়িত্ব দেওয়া হয়। আলাদা কোনো পুরোহিত নেই মন্দিরে। দুপুরে প্রবল বৃষ্টি হচ্ছিল। তার মধ্যেই সিনে ডাকাত পুজো সারলেন মন্দিরে। সামনে খড় বিচুলি দিয়ে নাট মন্দির তৈরি করা আছে। খাওয়া দাওয়ার আয়োজন হয় সেখানেই। পুজো শেষ হলে সবাই খেতে বসেন, কিন্তু বৃষ্টির সময়ে জলের ছাঁট আসে বলে তখন মন্দিরের পেছনে একটা মাটির ঘরে খাওয়ার ব্যবস্থা করা হয়। খেতে খেতে সিনে ডাকাত বললেন, এই শোন, মহাজনের বাড়ির থেকে চাষিদের দলিলপত্র যেগুলো আনা হয়েছে সেগুলো বর্ষাকালে ফেরত দেওয়ার প্রয়োজন নেই। বৃষ্টিতে নিয়ে বেরোলে ভিজে নষ্ট হয়ে যেতে পারে। কাল রাতে অনেক কসরত করে জলের হাত থেকে বাঁচানো গেছে। বর্ষার পর অবশ্যই যেন মনে করে চাষিদের দিয়ে আসা হয়। তাই হবে সর্দার, তুমি একদম চিন্তা করবে না। শরতের মেঘ দেখা দিলে আমি নিজে গিয়ে মাঝরাতে চাষিদের বাড়ি বাড়ি দিয়ে আসব। খাওয়ার পর ডাকাতেরা ফিরে গেছেন যে যার ঘরে। কেউ একটু তামাক খায়, কেউ অল্প করে গড়িয়ে নিচ্ছে, কয়েকজন পাহারা দিচ্ছে ঘরের বাইরে। সজাগ থাকতে হয় সর্বদা, আশেপাশে টহল দিতে হয়। জঙ্গলের মধ্যে পাহারা দেওয়ার সময় শিবু ডাকাত দেখতে পেল অচেনা দুজন বৃদ্ধ এবং দুজন যুবক ছেলে ঘোরাঘুরি করছে একটু দূরে। সে লুকিয়ে পড়ল সঙ্গে সঙ্গে। কিছুক্ষণ নজর রেখে বুঝল এরা জমিদার বা কোম্পানির লোক নয়, আক্রমণ করতে আসেনি, নেহাতি নিরীহ মানুষ, অসহায়ভাবে কিছু একটা খুঁজছে। শিবু ডাকাত গিয়ে তাদের জিজ্ঞেস করল, আপনারা কারা? এই ঘোর বর্ষায় এই জঙ্গলে কি করছেন? পথ হারিয়ে ফেলেছেন নাকি? না বাবা, আমরা সিনে ডাকাতের খোঁজেই এসেছি। শুনেছি তিনি নাকি এখানেই থাকেন। তার সঙ্গে কি দরকার? কোন জমিদার পাঠিয়েছে আপনাদের? কোনো জমিদার পাঠায়নি বাবা, আমরা এসছি অনেক দূরের হুতমখালি গ্রাম থেকে। তা কি ব্যাপারে কথা বলতে চান? ভুতুড়ে ব্যাপার বাবা, ভুতুড়ে ব্যাপার। আমরা
4-5টা গ্রামের মানুষ একেবারে তটস্থ হয়ে আছি। ভুতুড়ে ব্যাপার। আচ্ছা আচ্ছা, আপনাদের নিয়ে যাচ্ছি। চোখ আর হাত কিন্তু বাঁধতে হবে। ঠিক আছে বাবা, ডাকাতদের ভয় পাই না, তারা গরিবের কোনো ক্ষতি করবেন না। কিন্তু জঙ্গলে যে প্রচুর সাপ আছে, তাদের গায়ে পা দিয়ে দিলে তো ছবল মারবে। আমি ধরে ধরে নিয়ে যাব, ভয় নেই। শিবু আশপাশ থেকে কিছু লতা পাতা ছিঁড়ে 4 জনের চোখ এবং হাত বেঁধে দিল। চলুন এবার। বনে খুব কাদা, সাবধানে হাঁটবেন। একে অপরকে ধরে থাকবেন, পড়ে যেতে পারেন নইলে। জঙ্গলের রাস্তায় ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে গেল শিবু। ডেরায় গিয়ে চোখের হাতের বাঁধন খুলে দিয়ে বলল, আগে মা কালীর প্রসাদ খাবেন, চলুন। তারপর একটু বিশ্রাম নিন। অনেক দূর থেকে এসছেন আপনারা। সিনে ডাকা তো এখন বিশ্রাম নিচ্ছেন, বিকেলে কথা হবে। বিকেলে সিনে ডাকাতের দাওয়ায় গিয়ে দেখা করলেন 4 জন। সবচেয়ে বয়স্ক লোকটি হাত জোড় করে বললেন, আমার নাম গোবিন্দ ঘোষ। এই প্রৌঢ় লোকটি হচ্ছে জীবন বিশ্বাস। আর ওই যে ওই জোয়ান দুজন, এ হচ্ছে বলাই শিকদার, আর এ হচ্ছে সুবোধ মণ্ডল। আমরা সবাই ওই হুতমখালি গ্রামেই থাকি। বসুন আপনারা, বলুন কি সমস্যা আপনাদের। তারা মাটির দাওয়ায় বসলেন। গোবিন্দ ঘোষ বলতে লাগলেন, আমরা 4 জনে এসেছি। গ্রামের লোকেরাই পাঠিয়েছে আমাদের। কাউকে একা পাঠানোর সাহস তারা পেল না। গ্রামের বাইরে বেরোলেই ঘাপটি মেরে আছে বিপদ। আপনারা তো কোনো ভুতুরে ব্যাপারে কথা বলতে এসছেন, কিন্তু গ্রামে গঞ্জে তো গাছে গাছে ভূত থাকে। এটা তো খুব সাধারণ ব্যাপার। ওই দূরের বেলগাছটা দেখছেন, ওখানে থাকেন একজন ব্রহ্মদত্তী। সাঁঝ বেলায় গাছের তলায় গেলে সুগন্ধ পাবেন। কিন্তু ভূতের ভয়ে আপনারা ডাকাতের ডেরায় চলে এলেন। আগে আমরা গরিব চাষিরা ডাকাতকে ভয় পাই না। আমাদের কি রয়েছে যেটা ডাকাত লুট করবে? তাছাড়া আপনি তো ভালো ডাকাত, শুনেছি আপনার ভয়ে জমিদার আর মহাজনেরা কাঁপে। তাই আপনাকে গ্রামের সবাই খুব শ্রদ্ধা করে। আমরা শুনেছি আপনার অলৌকিক শক্তি আছে। তাই বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। ঠিক আছে, বলে যান। আমাদের হুতমখালি, পলাশপুকুর আর কোড়াইল, এই 3টে গ্রামের মাঝখানে রয়েছে দেদার বিল। বিলের জল বর্ষাকালে এত বেড়ে যায়, এই গ্রামগুলোর একটা থেকে অন্যটাতে যাতায়াতের জন্য পথ চলে যায় জলের তলায়। এই নৌকো করে দেদার বিল পার হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। কিন্তু এই দেদার বিলেই বাসা বেঁধেছে এক অশরীরী প্রেতাত্মা। 3 গ্রামের লোক তাকে বিল পেতনি বলে চেনে। বহু বছর ধরে বিলের জল এবং আশপাশের জঙ্গলে ঘুরে বেড়ায় সে। একের পর এক মানুষ প্রাণ হারিয়েছে তার হাতে। শুধু এই 3টে গ্রাম না, প্রতিবেশী অন্য সব গ্রামেও ভয় ছড়িয়ে গিয়েছে। একের পর এক মানুষ প্রাণ হারিয়েছে এই বিল পেতনির হাতে? কিভাবে? গ্রামের লোকেরা বলে বিল পেতনি এক পরমা সুন্দরী যুবতীর রূপ ধরে ঘুরে বেড়ায়। কখনো জঙ্গলে দেখা যায় তাকে,
আবার কখনো বা বিলের জলে সাঁতার কাটে। এরকমও শোনা গেছে কোনো মাঝি জ্যোৎস্না রাতে একা নৌকো চালাচ্ছে দেদার বিলে। তখন রূপসী এক মেয়ে জল থেকে নৌকায় উঠে পড়ল। তার কথাবার্তা এবং রূপে মুগ্ধ হয়ে যায় মাঝি। সেই মেয়ে পেতনি এক সময় মাঝিকে মেরে ফেলে। সাধারণত পুরুষরাই বিল পেতনির শিকার হয়। অনেকে বলে সে নাকি সব সময় মানুষকে প্রাণে মেরে ফেলে না, কখনো কখনো মানুষকে প্রথমে আকর্ষণ করে, তারপর ভয় দেখিয়ে ছেড়ে দেয়। তখন পাগল হয়ে যায় সেই মানুষ। আমাদের গ্রামেরই মদন নামের একটা ছেলে গত বছর পাগল হয়ে গিয়েছিল। সবাই বলে ও নাকি দুপুরবেলা পড়েছিল বিল পেতনির খপ্পরে, একা একা জঙ্গলে গেছিল, আর তারপর থেকেই উন্মাদ হয়ে রাস্তার পাশে একা বসে কি যেন সব বিড়বিড় করে। বিল পেতনি কত বছর ধরে ওই দেদার বিলে রয়েছে বলতে পারবেন? আমরা ছোটবেলা থেকে বিল পেতনির গল্প শুনে আসছি। আমি খুব দুরন্ত ছিলাম। ওই ঠাকুরদা ঠাকুরমা আমাকে বিল পেতনির ভয় দেখিয়ে শান্ত করত। বয়স্ক লোকেরা তখন বলতেন কোড়াইলের জমিদার কান্তনারায়ণের ছেলে দর্পনারায়ণ ছিল অত্যন্ত কামুক। সে আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে যুবতী মেয়েদের তুলে নিয়ে যেত। তখন মন্বন্তরের জমানা। পলাশপুকুর গ্রামের সুকুমারী নামের একটি মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। বিয়ে দিনই হানা দিয়ে দর্পনারায়ণ তুলে নিয়ে যায় তাকে। রাত্রির বেলা দেদার বিলে নৌকোর মধ্যে ধর্ষণ করে। তারপর মেয়েটিকে খুন করে মৃতদেহ বিলের জলে ভাসিয়ে দিয়ে চলে যায়। সেই থেকে সুকুমারীর অতৃপ্ত আত্মা দেদার বিলে ঘুরে বেড়াচ্ছে। এটাও শুনেছি দর্পনারায়ণ কখনো জমিদার হতে পারেনি, আগেই তার মৃত্যু হয়েছিল। একদিন সকালে দেদার বিলের পাশে জঙ্গলে তার মৃতদেহ পাওয়া গিয়েছিল। রটে যায় ওটা বিল পেতনি সুকুমারীর কাজ। দেদার বিল এবং আশেপাশে কেউ একা গেলেই বিপদে পড়েছে, বিশেষ করে ছেলেরা। মেয়ে বউরাও কখনো কখনো বিল পেতনির দেখা পেয়েছে, কিন্তু তাদের কিছু হয়নি। একা গেলে তাদের কেউ কেউ দেখে এক সুন্দরী মেয়ে বিলের পাশে গাছের তলায় বসে কাঁদে। কিছুক্ষণ পর অদৃশ্য হয়ে যায়। কোমর পর্যন্ত জলে ডুবে এক ভয়ানক নারী মূর্তি দাঁড়িয়ে এই রকমও দেখা গেছে। মেয়ে বউদেরও ভয় দেখায় বিল পেতনি, কিন্তু প্রাণে মেরে ফেলেনি কখনো। ওর সব থেকে বেশি রাগ পুরুষদের ওপর, জোয়ান হোক বা বৃদ্ধ, একা গেলে ধরবে। বহু বছর ধরে আমরা একা ওই বিলের দিকে কেউ যাই না, কিন্তু সবাইকে তো আটকে রাখাও যায় না। তাছাড়া দেদার বিল আমাদের যাতায়াতের পথ। বিল পেরিয়েই আপনার কাছে এসেছি। জেলেরা মাছ ধরে বিল থেকে, মাঝিরা নৌকো চালায়। একা থাকলে বিল পেতনির খপ্পরে পড়ে যখন তখন, পেটের টানে কাজ করতে হয় তো তাদের। একটু চুপ থেকে সিনে ডাকাত বলেন,
তাহলে এটা অনেক দিনের সমস্যা। আপনাদের গ্রামে বা কাছাকাছি কোনো ওঝা নেই? সে কিছু করতে পারছে না? জীবন বিশ্বাস বললেন, আমাদের গ্রামে একজন ওঝা রয়েছে। সাপের বিষ তুলতে খুবই দক্ষ সে, কিন্তু ভূত পেতনি তাড়াতে চায় না। পলাশপুকুর গ্রামে একজন তান্ত্রিক ছিল, হারাধন তান্ত্রিক। কয়েক বছর আগে তাকে অনুরোধ করেছিলাম আমরা সবাই মিলে, যাতে সে বিল পেতনিকে তাড়িয়ে দেয়। প্রথমে সে রাজি হচ্ছিল না, তারপর জোরাজুরি করায় গ্রাম ছেড়ে পালিয়ে যায়। পরে জানা গেছে সে বেটা ছিল ভণ্ড। বুজরুকি দেখিয়ে এর থেকে লাউ, ওর থেকে চাল ডাল, তার থেকে গরুর দুধ এইসব আদায় করত। অনেক তান্ত্রিক এবং গুণিনের কাছে আমরা গেছি, কেউ বিল পেতনির কাছে যেতে রাজি হয়নি। আপনি হলেন আমাদের শেষ ভরসা। শুনেছি আপনি ভূত, পিশাচ, দৈত্য, দানব কাউকেই ভয় পান না। হ্যাঁ, এটা ঠিক। আমি কাউকে ভয় পাই না। ভয় জিনিসটাই আমার রক্তে নেই। আপনাদের সাহায্য করতে রাজি আমি। একবার বিল পেতনিকে আমি নিজের চোখে দেখতে চাই। এর জন্য আমাকে যেতে হবে আপনাদের গ্রামে। অনেকদিন থাকতে হতে পারে। আপনারা জানেন নিশ্চয়ই জমিদারেরা আমার চরম শত্রু। তারা যদি কোনোভাবে জানতে পারে আমি আপনাদের গ্রামে গিয়েছি, তারা কিন্তু আপনাদের অত্যাচার করবে। আমার ঠিকই ওরা ছুঁতে পারবে না, কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন। গোবিন্দ ঘোষ এবার মাথা চুলকোতে লাগলেন। সত্যি এটা বড় সমস্যা। যুবক সুবোধ মণ্ডল এবার বলে ওঠে, জমিদারের লাঠির ভয়ে আমরা সারা জীবন বাঁচতে পারবো নি। আপনারে নিয়ে যাব আমরা, তাতে যা হওয়ার হবে। ঠিক আছে, কিছু একটা উপায় ভেবে বের করছি। রাতটা আপনারা এখানেই থাকুন। আগামীকাল সকালে আমি আর শিবু যাব আপনাদের সঙ্গে। আপনারা শুনছেন গল্প বৈঠকের আজকের গল্প, লেখক শ্রেয়নের সিনে ডাকাত ও বিল পেতনি। এখনো পর্যন্ত যদি ম্যাডলি এফএম কে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। কাইন্ডলি সাবস্ক্রাইব টু আওয়ার ম্যাডলি এফএমস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তাহলে চলুন সফরে ফেরা যাক। পরের দিন খুব ভোরে কালী মন্দিরে প্রণাম করলেন সিনে ডাকাত। তারপর বেরিয়ে পড়লেন। সঙ্গে শিবু ডাকাত যাচ্ছে, আর রয়েছেন 4 জন গ্রামবাসী যারা সাহায্য চাইতে এসেছিলেন। জঙ্গল পেরোতেই সূর্য মাথার ওপরে উঠে গেল। সামনে একটা নদী। শিবু ডাকাত সঙ্গে পুঁটলি করে এনেছিল চিঁড়ে আর আম। নদীর জলে চিঁড়ে ভিজিয়ে আম দিয়ে খেলেন 6 জন। বৃদ্ধ দুজনের হাঁটতে খুব কষ্ট হচ্ছে, তবুও চলছেন। সিনে ডাকাত জিজ্ঞেস করেন, কত দূরে আপনাদের গ্রাম? এখনো 10-12টা গ্রাম পেরোতে হবে, তারপরে দেদার বিল। বিল পেরিয়ে আমাদের গ্রাম হুতমখালি। একটা কথা মাথায় রাখবেন, গ্রামে ঢুকে বলবেন সিনে ডাকাতের ডেরা আপনারা খুঁজে পাননি। জঙ্গলের মধ্যে ঘুরছিলেন, তখন একজন তান্ত্রিক বাবার সঙ্গে আপনাদের দেখা হয়। তিনি এক শিষ্যকে নিয়ে আপনাদের গ্রামে চলেছেন। এখন থেকে আমার নাম ভোলানন্দ ঠাকুর, আর শিবুর নাম করালি দাস। মনে থাকবে? শিবুর দিকে তাকিয়ে সিনে ডাকাত বলেন, শোন, এবার থেকে তুই আমাকে বাবা বলে ডাকবি।
আর আমি তোকে করালি বলে ডাকবো, ঠিক আছে? বেশ, ঠিক আছে বাবা। একটা গরুর গাড়ি আসতে দেখে সিনে ডাকাত থামালেন, তুলে দেন বৃদ্ধ দুজনকে। বাকিরা যাবেন হেঁটেই। 4-5টা গ্রাম পেরোনোর পর জনবসতি নেই, ঝোপঝাড়ে ভর্তি এলাকা। গাড়োয়ান বলে, কর্তা কর্তা, এই জায়গা তাড়াতাড়ি পেরোতে হবে, জায়গাটা একদম ভালো নয়। কিছু দূর এগিয়ে ভাঙাচোরা একটা বাড়ি দেখা গেল। বৃষ্টি নেমে এলো ঝমঝম করে। তখনই অগত্যা পোড়ো বাড়িতে ঢুকে দাঁড়াতে হলো সবাইকে। এক কোণে গরুর গাড়ি রাখা হয়, তারা ঘাস খাচ্ছে। পাশ দিয়ে মাটিতে বয়ে চলেছে বৃষ্টির জল। তৃষ্ণাও মিটিয়ে নেবে দুই গরু। করালে, জায়গাটা সুবিধের নয়, তুই গাড়ির পাশে দাঁড়া। কোনো কথা না বলে শিবু চলে যায়। বৃদ্ধ গোবিন্দ ঘোষ বলেন, কি হয়েছে বাবা? আমি যখন আছি কোনো চিন্তা নেই, আপনারা বিশ্রাম করুন। গ্রামবাসীরা বুঝলেন গম্ভীর ব্যাপার। জড়সড় হয়ে বসেন 4 জন। শিবু গাড়োয়ানকে জিজ্ঞেস করে, তুমি ভয় পাচ্ছিলে কেন? বাবা, ভয় পাবো না? আমরা সমস্ত মানুষ আজ বেঁচে ফিরলে হয়, গরুগুলো তো মরবেই। এখানে খোকসরা থাকে বলে শুনেছি, দিনে দুপুরেও এই বাড়িটায় কেউ ঢোকে না। তুমি বৃথাই চিন্তা করছো। ভোলানন্দ বাবা রয়েছেন। দৈত্য, দানব, রাক্ষস, খোকস, ভূত, পেতনি সবাই সবাই তার কাছে জব্দ। শিবুর কথা গাড়োয়ানের বিশ্বাস হয় না, তবুও চুপ করে থাকে। এমনিতে বৃষ্টির শব্দে কান পাতা দায়। জল পড়া আরও বাড়ছে, সঙ্গে চি 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 করে অজানা কি যেন একটা শব্দ। গাড়োয়ান লাফ দিয়ে ছইয়ের ভেতর ঢুকে যায়। 4 গ্রামবাসী একে অপরকে জড়িয়ে জড়িয়ে আরও গুটিসুটি মেরে বসে। ভেতরের অন্ধকার ঘর থেকে বেরিয়ে এলো 4টে অদ্ভুত জীব। বেটে খাটো, আধা মানুষ আধা জানোয়ার। বাদামি গায়ের রং, পিঠে অনেক কাঁটা, চোখ যেন শেয়াল বা নেকড়ের মতো, বড় বড় দাঁত, নখ, সারা গা লোমে ঢাকা, তবে লেজ নেই। সিনে ডাকাত শান্তভাবে বলেন, এটা বুঝি তোমাদের বাসস্থান? এটা খোকস রাজদন্তকর্ণের আবাস। তোমাদের সাহস তো কম নয়, একেবারে জমির দুয়ারে চলে এসেছো। যাই হোক, আমাদের ভাগ্য অতি সুপ্রসন্ন, এতগুলো খাবার পেয়ে গেলাম বাড়ি বসেই। অতিথিদের কিভাবে আপ্যায়ন করতে হয় তোমরা কি জানো না? 4টে খোকস হেসে ওঠে। ওদের মধ্যে দ্বিতীয় জন বলে, খাদ্য কখনো কারোর অতিথি হতে পারে না। তোমাদের উঠোন দিয়ে শোল মাছ গেলে তোমরা কি ছেড়ে দাও? তোমাদের রাজা কোথায়? ডাকো তাকে, কথা বলবো। খোকসরা এবার একটু ঘাবড়ে যায়। প্রথম জন সামনে এসে বলে, তোমার আস্পর্ধা তো কম নয়। খাদ্যের সঙ্গে রাজা কথা বলেন না, তিনি রয়েছেন উপরের মহলে, দরবার চলছে। উপরের মহল? এটা তো কুঁড়ে ঘর। সবাই অবাক হয়ে দেখে ভাঙা প্রাসাদ এখন হয়ে গেছে খড়ে ছাওয়া মাটির বাড়ি। বিভিন্ন কোণে বিভিন্ন জন রয়েছে। গ্রামবাসীদের চোখ বিস্ফারিত। খোকসরা এদিক ওদিক ঘুরতে থাকে, বুঝতে পারে না কি হলো। তাদের মধ্যে এবার তৃতীয় জন চেঁচিয়ে ওঠে, মানুষটাকে খতম কর, খতম কর, বড্ড জ্বালাচ্ছে। 4 জনে ঝাঁপ দেয় সিনে ডাকাতের উপর। কিন্তু সামনে এগোনো তো দূরের কথা, হুমড়ি খেয়ে পড়ল সে। অদৃশ্য দড়ি খোকসদের বেঁধে ফেলেছে। তারা শুয়ে শুয়ে ছটফট করতে থাকে। কেঁদে ফেলল চতুর্থ জন, বলল,
এবার কি হবে আমাদের? কে বাঁচাবে? সাথে সাথে তৃতীয় খোক্ষস ধমক দিয়ে ওঠে, চুপ কর হতভাগা। মানুষের হাতে নকল হয়েছে জানলে রাজা আমাদের ছাল ছাড়িয়ে আগুনে ঝলসাবেনছে। এই বলে শোয়া অবস্থায় সে এগোয় সিনে ডাকাতের দিকে, সাপের মতো হামাগুড়ি দিয়ে। সামান্য এগোতেই পায়ের অদৃশ্য দড়ি ধরে টান মারে কেউ। ঘরের মাঝখানে উল্টো হয়ে খোক্ষসটা বাতাসে ঝুলতে থাকে, মাথা তার নিচে। তলায় আগুন জ্বলে উঠল। খোক্ষস আর্তনাদ করে ওঠে, বাকি তিনটে জীব ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। আজকের মতো তোদের মাফ করে দিলাম। বৃষ্টি ধরলেই আমরা বেরিয়ে যাব, ততক্ষণ যেন কেউ আমাদের বিরক্ত না করে। পরের মুহূর্তে দেখা যায় পোড়ো অট্টালিকা ফিরে এসেছে। কুঁড়ে ঘর অদৃশ্য, চার খোক্ষস নিচে বসে। আগুন বা দড়ি নেই। হতভম্ব খোক্ষসরা অন্ধকার দরজায় চলে যায়। প্রৌঢ় জীবন বিশ্বাস বলেন, খাসা জবাব দিয়েছেন ওদের। আমরা ঠক 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 করে এতক্ষণ কাঁপছিলাম। ঝামেলা কোনো কাটেনি, এবার বেশি সংখ্যায় আসবে তারা। আপনারা বরং এক পাশে বসে মজা দেখুন। চিঁ চিঁ শব্দ বাড়তে থাকে, বৃষ্টির আওয়াজকে ছাপিয়ে যায়। গ্রামবাসীরা দেখল সিনে ডাকাতের জায়গায় একটা বিশাল রাক্ষস দাঁড়িয়ে আছে। পিঠ বেঁকা ধনুকের মতো, পাহাড়ের মতো দেহ তার। উচ্চতা প্রায় ছাদ স্পর্শ করেছে। তারও লম্বা লম্বা ধারালো দাঁত, নখ, ঝালরের মতো লোম। অন্ধকার ঘর থেকে অনেকগুলো খোক্ষস বেরিয়ে এলো। সিনে ডাকাতকে দেখে অল্পের জন্য থমকে দাঁড়ালো। প্রথম জন বলল, চল আগে ওই বসে থাকা মানুষগুলোকে ধরে নিয়ে যাই। খোক্ষসের দল এগোতে থাকে গ্রামবাসীর দিকে, কিন্তু সামনে পাঁচিলের মতো দাঁড়ালেন সিনে ডাকাত রাক্ষস। খোক্ষসদের ধরে ধরে ছুঁড়ে দিতে থাকেন অন্ধকার দরজায়। রীতিমতো যুদ্ধ হয়। সিনে ডাকাতের পায়ে কামড়ে দিল কিছু খোক্ষস। দাঁত যদিও লোম ভেদ করতে পারে না, সিনে ডাকাত পা ঝাড়তে তারা ছিটকে পড়ে। অন্ধকার দরজা থেকে বের হলো সামান্য বড় এক খোক্ষস। গায়ে কিছু অলংকার জড়ানো, বিচ্ছিরি লাগছে, দেখলেই ঘেন্না করছে। একটি খোক্ষস তার পায়ে ধরে বলে, রাজা মশাই বাঁচান, আমাদের বাঁচান। এ নিশ্চয় মানুষ নয়, মায়াবী কোন দৈত্য। হ্যাঁ, আপনার রাজত্ব ধ্বংস করতে এসেছে। বাঁচান, আমাদের বাঁচান। তুই বুঝি রাজা দন্তকর্ণ? যদি ক্ষমতা থাকে আয়, লড়াই কর আমার সঙ্গে। আমি দৈত্যদেরও হারাতে সক্ষম। তোমরা সবাই দেখো আমার তেজ। এই বলে খোক্ষসরাজ দন্তকর্ণ ছুটে এলো। ততক্ষণে সিনে ডাকাতের দীর্ঘ লোমগুলো আগুনের শিখা হয়ে জ্বলছে। পিছিয়ে গেল খোক্ষসরা। দন্তকর্ণ সিনে ডাকাতের গায়ে এসে ধাক্কা মারতেই ছিটকে পড়ল মাটিতে। রাক্ষস সিনে ডাকাত এগোচ্ছেন, বসে বসেই পেছোতে থাকে দন্তকর্ণ। তার গলা ধরে তুললেন সিনে ডাকাত। শরীরে আগুন জ্বলছে না, আগের মতো লোম ফিরে এসেছে। খোক্ষসরাজকে তিনি একের পর এক থাপ্পড় মারতে থাকেন গালে। দু চারটে খোক্ষস অন্ধকার থেকে দরজায় উঁকি দেয়। এগোনোর হিম্মত নেই। সিনে ডাকাত ছেড়ে দেন রাজাকে। ধপ করে নিচে পড়ল খোক্ষসরাজ। সিনে ডাকাতের পা ধরে বলল, আপনি কে বীর? আমাদের ক্ষমা করুন। অনুগ্রহ করে প্রাসাদ থেকে আমাদের উৎখাত করবেন না। কোথায় যাব এই জায়গা ছেড়ে? তোমাদের তাড়িয়ে দিতে আসিনি, তোমরাই আমাদের বিরক্ত করেছো।
সিনে ডাকাতের পা জড়িয়ে ধরে খোক্ষস রাজ বলেন, ক্ষমা হে মহাবীর, ক্ষমা ক্ষমা, অধমকে ক্ষমা করা বীরত্বের নিশান। আমি চোখের পলক ফেলার আগে তোমরা এই ঘর ছেড়ে চলে যাবে। আমরা যতক্ষণ থাকব তোমাদের মুখ যেন দেখতে না পাই। অবশ্যই অবশ্যই অবশ্যই। এই বলে উধাও হয়ে গেল দন্তকর্ণ। বাকি খোক্ষসরা ভেতরে আগেই পালিয়েছিল। সিনে ডাকাত নিজের রূপে ফিরে এসেছেন। এসে বসেন গ্রামবাসীদের পাশে, বলেন, একটু জিরিয়ে নি। আপনাকে যত দেখছি ততই আমার মাথা শ্রদ্ধায় নত হয়ে যাচ্ছে। বৃষ্টি থামলে আবার পথ চলা শুরু। অবশেষে পলাশ পুকুর এলো। দেদার বিলের পাশে কয়েকজন মাঝি একসঙ্গে বসেছিলেন। গোবিন্দ ঘোষ বললেন, এখানে কোনো মাঝি একা থাকে না। তারপর তিনি সকলকে নিয়ে এক মাঝির নৌকায় ওঠেন। হুতমখালি পৌঁছতে বিকেল হয়ে গেল। গোবিন্দ ঘোষ নিজের বাড়িতেই দুজনের থাকার ব্যবস্থা করলেন। দূর থেকে তান্ত্রিক বাবা এসেছেন। খবর ছড়িয়ে পড়ল সারা গ্রামে। লোকজন ভিড় করতে থাকে সন্ধেবেলা। গোবিন্দ ঘোষ সবাইকে বলেন, এখন বাবা খুব ক্লান্ত, আমিও পরিশ্রান্ত। কাল তিনি সবার সঙ্গে দেখা করবেন। মুষলধারে বৃষ্টি শুরু হওয়াতে আরও সুবিধে হলো। আর কেউ দেখা করতে আসে না। গোবিন্দ ঘোষের স্ত্রী অনন্যা দেবী সবাইকে খেতে দিলেন, ভাত, ডাল, তরকারি। খাওয়ার পর গোবিন্দ ঘোষ নিজে হুঁকো সেজে দেন সিনে ডাকাতকে। হুঁকো টানতে টানতে সিনে ডাকাত বলেন, বাইরে বোধহয় বৃষ্টি থেমেছে। হ্যাঁ বাবা, এখন বৃষ্টি হচ্ছে না। চলুন একটু বাইরে গিয়ে দেখি। চল করালে। সিনে ডাকাত বেরোলেন বাড়ির বাইরে। আকাশে মেঘ নেই, বরং চাঁদের আলো দেখা দিয়েছে। আজ কি পূর্ণিমা? হ্যাঁ বাবা, আজ পূর্ণিমা। বাহ, ভেজা গাছের পাতায় উজ্জ্বল চাঁদের আলো কেমন চকচক করছে। স্বর্গীয় পরিবেশ। আমি একটু বিলের ওদিকে ঘুরে আসি। এখন যাবেন? হ্যাঁ, এখন যাব, আর একাই যাব। করালি থাকবে আপনার বাড়িতে। আমি যাই আপনার সঙ্গে? যা বলছি সেটাই কর। ঠিক আছে। এই বলে মুখ কাঁচুমাচু করে ভিতরে ঢুকে যায় শিবু। গোবিন্দও তাকে অনুসরণ করে। সিনে ডাকাত আজ লাঠি নেননি, হেঁটেই চলে যান গ্রামের রাস্তা দিয়ে। এখন লোক নেই। একেই যখন তখন বৃষ্টি নামছে, তার উপর বিল পেতনির ভয়। লোকজন অনেক আগেই ঘুমিয়ে পড়ে। ভোরে উঠে কাজকর্ম শুরু করতে হয়। সিনে ডাকাত চলে এলেন বিলের ধারে। পূর্ণিমার জ্যোৎস্নায় কেমন অপার্থিব হয়ে উঠেছে জায়গাটা। সিনে ডাকাত ভাবেন, এমন সৌন্দর্য চিরকালের জন্য থেকে গেলে কত ভালো হতো। সিনে ডাকাত বিলের ঘাটে বসলেন। এখন অশুভ পেতনিকে নিয়ে ভাবতে ইচ্ছে করছে না। তিনি প্রকৃতির মায়াবী দৃশ্য উপভোগ করছেন। এই সময় মৃদু নারী কণ্ঠের গান শুনতে পেলেন। অনেক দূর থেকে ভেসে আসছে সেই গান। কেউ গাইছে খুব উদাসী গলায়। সুমধুর কণ্ঠ এই মাতাল করা পরিবেশের সঙ্গে খুব মানিয়ে যায় যেন। সবকিছুর সাজুজ্যে মুগ্ধ হন সিনে ডাকাত। ভাবেন, এই গান যেন শেষ না হয়, জ্যোৎস্না যেন ফুরিয়ে না যায়, সূর্য যেন আর না ওঠে। এখানেই তিনি অনন্তকাল পাথরের মূর্তির মতো বসে থাকবেন।
গানের আওয়াজ কাছে আসছে ক্রমশ। আশ্চর্য সম্মোহনী শক্তি ওই গলার স্বরে। সিনে ডাকাতের মনে হলো পাথরের মূর্তি হয়ে বসে থাকা কষ্টকর হয়ে উঠছে, যেতে হবে জঙ্গলের দিকে। এমন সুরেলা কণ্ঠের অধিকারিণীকে না দেখলেই নয়। তিনি উঠে পড়লেন, মন্ত্রমুগ্ধের মতো চলছেন গানের আওয়াজ লক্ষ্য করে। যেন হুঁশ নেই তার। বিলের পাশ দিয়ে হেঁটে জঙ্গলে ঢোকেন। এই তো অনেক কাছ থেকে গান শোনা যাচ্ছে। ধীর গতিতে এগোচ্ছেন সিনে ডাকাত। আর কিছুটা চলার পর গান বন্ধ হয়ে যায়। ঝিঝির ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। সিনে ডাকাত ঝোপ পেরিয়ে কাউকেই দেখতে পান না। আবার গান শুরু হয় বিলের দিক থেকে। সিনে ডাকাত যেন থমকে যান, স্থির হয়ে দাঁড়িয়ে গান শুনতে থাকেন। হাঁটার কোনো ইচ্ছে তার নেই। চোখে ঘুম জড়িয়ে আসছে। তখনই সিনে ডাকাত দেখেন বিলের কাছাকাছি জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে কেউ একটা। ফোঁটা ফোঁটা জল পড়ছে গাছ থেকে। চাঁদের আলোয় সেগুলো চকচক করছে। তার মধ্যে দেখা যায় দূরে এক অস্পষ্ট ছায়া মূর্তি। একটু পরে দেখা যায় সামনে কিছুই নেই, গানও বন্ধ। সজাগ হয়ে যান সিনে ডাকাত। ঠিক করেন তাকে বিলের ধারেই ফিরতে হবে। এখানে থাকলে চলবে না। বিলের দিকে যেতে শুরু করলেন। আবার পেছনের জঙ্গলের মধ্যে গান শুরু হয়ে গেল, আর সুমধুর হাসির শব্দ। কোনো যুবতী মেয়ের উদার হাসি, সব কিছু ভুলিয়ে দেয়া কোমল এক হাসি। সিনে ডাকাত এবার দাঁড়িয়ে পড়েন। পেছনে তাকাবেন না ঠিক করেন। চলতে থাকেন ফের। একবার দাঁড়ান, আবার চলতে থাকেন। আস্তে আস্তে পৌঁছলেন বিলের পাশে। বিলের জলের ঝাপটা দেন নিজের মুখমণ্ডলে। আর এখন গান নেই। অদৃশ্য হাসির শব্দ খুব কাছ থেকে শোনা যাচ্ছে। সিনে ডাকাত উঠে দাঁড়ান। এদিক ওদিক তাকাবেন না ঠিক করেছেন। চাঁদের আশেপাশে কালো মেঘ জমছে। একটু পরেই ঢেকে যাবে হয়তো। একটু পরে আবার বনের দিক থেকে মন ভোলানো হাসির শব্দ, সঙ্গে কথা। কি গো, আসবে না আমার কাছে? রাগ করেছো? এই ডাক এড়িয়ে যাওয়া মুশকিল। সিনে ডাকাত তবুও অনড়। প্রথমে এই মোহময় প্রকৃতির শোভায় তিনি উতলা হয়ে গিয়েছিলেন। এখন সামলে নিয়েছেন অনেকটা। কিছুক্ষণ আবার চুপ। তারপর চাঁদের আলোয় দেখেন বিলের জলে এক অপরূপা সুন্দরী মেয়ে সাঁতার কাটছে। তার এক হাতে পদ্ম ফুল, আশেপাশে পদ্ম পাতা। সারা বিল যেন পদ্ম ফুলে ভরে গেছে। তার মধ্যেই খেলা করছে মেয়েটি। আগে তো এসব ছিল না। সিনে ডাকাত আরো সজাগ হয়ে ওঠেন। মেয়েটি সাঁতরে আসছে তাঁরই দিকে। পদ্ম বনে পদ্ম সুন্দরী। সে উঠে এলো জল থেকে। সিনে ডাকাতের পাশে এসে বসল। ওর দিকে তাকালেন না সিনে ডাকাত। মেয়েটি বলল, তুমি কোন গাঁয়ের লোক? এই বর্ষার রাতে বিল পার হবে? সিনে ডাকাত মেয়েটির কথার কোনো উত্তর দিলেন না। মেয়েটি তখন দাঁড়িয়ে পড়ল, বলল, এই তুমি কি বোবা নাকি গো? কথা বলতে শরম যে বড়। আকাশে হঠাৎ বিদ্যুৎ চমকে উঠল। কিন্তু সিনে ডাকাত কোথায়? মেয়েটি দেখল এখানে কেউ নেই। হকচকিয়ে গেল সে। এদিক ওদিক খুঁজতে লাগলো। অবশেষে দেখতে পেল বিলের পাশেই অনেক দূরে ঘাসের ওপর সিনে ডাকাত বসে আছেন। তখনই চাঁদ ঢেকে গেল কালো মেঘে। মেয়েটি জঙ্গলের দিকে ছুটে চলে গেল। ভাবতে পারেনি তাকে কেউ টক্কর দিতে পারবে, তাই হয়তো ঘাবড়ে গেছে। কিছুক্ষণ তার কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। ঝমঝমিয়ে শুরু হয় বৃষ্টি।
সিনে ডাকাত বুঝলেন বিলের পাশে আর থাকা যাবে না এখন। তাকালেন এদিক ওদিক, পাশেই একটা বড় গাছ, তার নিচে গিয়ে দাঁড়ালেন। অমনি সেই গাছের ডাল থেকে মাথা নিচের দিকে করে দোল খেতে থাকে বিকট এক মহিলা। সারা গা ক্ষতবিক্ষত, মুখে রক্ত মাখা, চোখ দুটো জ্বলছে, বড় বড় ছুঁচলো দাঁত। সিনে ডাকাতের মুখের সামনে দাঁত খিচিয়ে বলতে থাকে, আমাকে পছন্দ হলো না তোর? আমার রূপ যৌবনকে তুই অসম্মান করলি। আজ তোকে ছাড়বো না, কোথায় পালাবি? সিনে ডাকাত দেখলেন, শুনলেন, তবু কিছুই বললেন না। তিনি যে ভয় পাননি সেটা প্রকাশ করলেন না, হাসলেনও না, চুপ করে দাঁড়িয়ে থাকলেন যেন কিছুই হয়নি। পেতনির গলা বড় হতে থাকে সাপের মতো, সিনে ডাকাতকে পেঁচিয়ে ধরে চারদিক থেকে, কিন্তু স্পর্শ করে না, যেন ভেতরে বন্দি করতে চায়। কিন্তু যাকে খোদ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বন্দি করতে পারেনি, তাকে এক অশরীরই কি বা করে বন্দি করবে? গাছের মগডাল থেকে পুরুষ কণ্ঠে অট্টহাস্যের আওয়াজ শোনা গেল। বিলপেতনি ওপরে তাকিয়ে দেখে সেখানে বসে আছেন সিনে ডাকাত, বৃষ্টিতে ভিজছেন। পেতনি আবার নিচে তাকায়, তার গলার প্যাঁচের ভেতরেও সিনে ডাকাত রয়েছে। এই সময় বাইরের বৃষ্টি থেকে গাছের তলায় এসে দাঁড়ান আর এক সিনে ডাকাত, যেন অনেকক্ষণ ভিজে পরিশ্রান্ত হয়ে গেছেন। গাছের শেকড়ে বসে পড়েন। তিনজন সিনে ডাকাতকে বারবার দেখতে থাকে বিলপেতনি, হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। তিনজনের মুখভঙ্গি তিন রকম। একজন দাঁড়িয়ে আছে শান্ত, একজন গাছের তলায় বিরক্ত মুখে, আর একজন গাছের ওপরে মজায় হেসে যাচ্ছে। একটু পরেই দেখা গেল তিনজনেই আর নেই, না আছে বিলপেতনি, না আছে সিনে ডাকাত। বিলের ধারে জঙ্গলে মানুষ এবং ভূত দুপক্ষই অদৃশ্য, কেবল বৃষ্টি আর বৃষ্টি। অনেকক্ষণ পর বৃষ্টি থামল। তখন প্রায় মাঝরাত। আশেপাশের গ্রামগুলো একেবারে নিঝুম, আগুন জ্বলার চিহ্ন নেই কোথাও। এমনিতে সূর্য ডুবে গেলে এই চত্বরে কেউ আসে না, মেঘ ঢাকা আকাশ, তাই ঘুট ঘুটে অন্ধকার। বিলের ঘাটে আবার দেখা গেল সিনে ডাকাত বসে রয়েছেন। বিলপেতনি ঘাপটি মেরে নিশ্চয়ই অপেক্ষা করছে, তবে সামনে আসছে না। কিছুটা সময় আগেই কত পদ্মফুল ভাসছিল বিলের জলে, এখন সব বেপাত্তা, কেবল নিকষ কালো টলটলে জল। সিনে ডাকাতের শরীর খুব মজবুত, অনেকক্ষণ বৃষ্টিতে ভিজলেও সর্দি জ্বর হয় না। এখন ভেজার মধ্যেই বসে আছেন, শুকনো জায়গা তো নেই। বিলের মাঝখানে সাদা মতো কি যেন একটা ভেসে উঠছে, কাপড়ও নয়, মানুষও নয়, কেমন যেন ধোঁয়া ধোঁয়া আর বুদবুদের মতো উঠে যেন একটা অবয়ব নেয়ার চেষ্টা করছে, পুরো অবয়ব নিতে পারছে না। অদ্ভুত জিনিসটা এগিয়ে আসে ক্রমশ ঘাটের দিকে। ঘাট স্পর্শ করে না, কাছেই ঘুরপাক খায়, ফেটে যায় বিকট শব্দ করে। সিনে ডাকাতের গায়ে অনেকটা জল এসে পড়ে। লাফিয়ে ওঠা জলের সঙ্গেই এক বিকট নারী মূর্তি এসে ঝাঁপিয়ে পড়ল সিনে ডাকাতের ওপর। কিন্তু আর তো ওখানে সিনে ডাকাত নেই, একটা কালো পাথরের মূর্তি রয়েছে। প্রবল আক্রোশে বিলপেতনি ওই পাথরের গায়ে দামাদাম মারতে থাকে। পাথরের মূর্তি তখন বালি হয়ে ঝরে পড়ে কাদার ওপর। বিলপেতনির খেয়াল নেই কাদার মধ্যেই হাত চালিয়ে যাচ্ছে। তার বিভৎস শরীরে বালি কাদা লেগে ভয়ঙ্কর লাগছে আরো। কাদা আঁচড়াতে আঁচড়াতে এক সময় বিলপেতনির হুঁশ ফেরে, তারপর উঠে দাঁড়ায়। ব্যর্থতার ক্রোধে চিৎকার করে ওঠে। আগের মতো সুরেলা গলার স্বর আর নেই, বিকট গর্জন, যে শব্দে বিল এলাকা থরথর করে কেঁপে ওঠে। কয়েকবার গর্জনের পর বিলপেতনি বসে পড়ল কাদার ওপর, কাঁদতে লাগলো অঝরে। কান্নার শব্দ চারদিকে প্রতিধ্বনিত হচ্ছে। আশেপাশের পশু পাখিরাও ভয় পেয়ে গেছে বোধহয়। সিনে ডাকাত এসে পেতনির সামনে দাঁড়ান।
বিলপেতনি দেখে, কিন্তু কিছু বলে না, শুধু কাঁদতেই থাকে। তারপর থেমে যায়, চুপচাপ বসে থাকে। সিনে ডাকাত বলেন, এই জায়গা ছেড়ে চলে যাও, শান্তিতে থাকতে দাও মানুষকে। দেব না শান্তিতে থাকতে। আমাকে শান্তি পেতে দেননি, সবাই শয়তান। তোমাকে যেতেই হবে এখান থেকে। যদি না যাই তাহলে এই বিলটাই আর তোমার থাকবে না। বিলের দিকে তাকিয়ে দেখে পেতনি কোথাও একটুও জল নেই, কোনো ঘাস, কোনো গাছপালা নেই, শুকনো মাটি খটখট করছে। বিল পেতনি উঠে সেখানে যায়, জলে ঝাঁপ দেয়, কিন্তু সে ডোবে না। বিলের ওপরে শুকনো জায়গাটায় হেঁটে চলে বেড়ানো যাচ্ছে দিব্যি। আকাশের দিকে তাকায় বিল পেতনি, এখনো কালো মেঘ, চারদিকে সবকিছু ভেজা, জল আর কাদায় থকথক করছে, শুধু এখানে জলের চিহ্ন মাত্র নেই। শুয়ে পড়ে বিল পেতনি, আঁকড়ে ধরতে চায় ওই জায়গা। শক্ত মাটিতে সাঁতার কাটার চেষ্টা করে, কিন্তু পারে না। ছুটে এসে সিনে ডাকাতের গায়ের ওপর ঝাঁপিয়ে পড়তে চায় বিল পেতনি, আবার গিয়ে পড়ে কাদার ওপর। সিনে ডাকাতের শরীর ভেদ করে সে বারবার বেরিয়ে চলে যাচ্ছে। সিনে ডাকাতের যেন কোনো কঠিন দেহই নেই, একটা কেবল অভিক্ষেপ। সেই অভিক্ষেপ বলে ওঠে, তবে কি যাবে এখান থেকে? চলে যাব এই দেদার বিল ছেড়ে, এই জঙ্গল ছেড়ে চিরদিনের মতো চলে যাব। মানুষ কিভাবে বুঝবে তুমি চলে যাচ্ছ? আপনি বলুন, আমাকে কি প্রমাণ দিতে হবে? যাওয়ার সময় তুমি হুতমখালি গ্রামের ওপর দিয়ে চিৎকার করতে করতে চলে যাবে, আর কখনো এমুখো হবে না। আবার যদি কেউ তোমাকে এই বিলের ধারে কাছে দেখেছে, আমিও তাহলে আবার আসব। আমি চলে যাচ্ছি এক্ষুনি। তার আগে এই বিলের জলে একবার হাত বোলাতে চাই, শেষবারের মতো। আপনি দয়া করে বিলটা এই অবস্থায় ফিরিয়ে দিন। জল আগের মতোই আছে, তাকিয়ে দেখো। বিল পেতনি দেখে আগের মতোই কালো জল কি সুন্দর নড়ে চড়ে উঠছে। ঘাট দিয়ে নেমে গেল সে, জলে পা ডোবালো, হাতে জল নিয়ে ছেটাতে লাগলো এদিক ওদিক, তারপর অদৃশ্য হয়ে গেল। তখনই আকাশ জুড়ে শোনা গেল নারী কণ্ঠের ভয়ঙ্কর আর্তনাদ। চারপাশের সব গ্রামের লোকের ঘুম ভেঙে গেল সেই শব্দে। গ্রামবাসীরা ভয় পেয়ে দেবদেবীর নাম দূর করতে লাগলো। হুতমখালির ওপর দিয়ে চিৎকারের আওয়াজ মিলিয়ে যায় অনেক দূরে। সিনে ডাকাত নিশ্চিন্ত মনে গিয়ে বিলের ধারে বসলেন। মেঘ সরে যাচ্ছে চাঁদের নিচ থেকে, জ্যোৎস্না ছড়িয়ে পড়ছে সর্বত্র। মনের সুখে এবার প্রকৃতির লীলা দেখা যাবে। ভোর হয়, আলো ফোটে পূর্ব দিকে। গোবিন্দ ঘোষ অনেক লোকজন নিয়ে আসেন বিলের ঘাটে, সঙ্গে রয়েছে শিবুও। সবাই দেখেন সিনে ডাকাত বসে আছেন বিলের ধারে। লোকজনকে দেখে তিনি বলেন, বিল পেতনি চলে গেছে বিল ছেড়ে। 3 গ্রামের বাসিন্দারা আজ মনের সুখে আনন্দ করুন। সবাই হুল্লোড় করতে থাকে। সিনে ডাকাত তাদের সঙ্গে গ্রামে চলে যান। আজ রাতটা তিনি এখানে থেকে পরের দিন ফিরে যাবেন বজ্রবনে। আজকের সফর এ পর্যন্তই। কেমন ছিল আজকের এক্সপিরিয়েন্স জানাও কমেন্টে।
তোমাদের লেখা গল্প আমাদেরকে পাঠাতে পারো আমাদের অফিসিয়াল অ্যাড্রেস submit.madlyfm@gmail.com এ। গল্প বৈঠক শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করো ম্যাডলি এফএম কে।